নমস্কার বন্ধুরা, রাধা পোস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কি হয়েছিল যখন পুনর্জন্মের 9 বছর পর একটি মেয়ে মহাকুম্ভে পৌঁছায় আর সেখানে থাকা একটি সাধুকে দেখে চিৎকার করে বলতে থাকে যে এই মানুষটাই আমাকে হত্যা করেছিল। এই ঘটনার পুরো সত্যটা যখন আপনি শুনবেন তখন আপনিও চমকে উঠবেন। এই ঘটনার শুরু রাজস্থানের শিবপুরা জেলা থেকে, যেখানে বাস করতেন বসন্তজি পরমার ও তার স্ত্রী মীনাক্ষী পরমার। বসন্তজি নিজের ছোটোখাটো ব্যবসা চালাতেন, যেটা থেকে মোটামুটি রোজগার হতো, আর সেই আয় দিয়েই তিনি ও মীনাক্ষী কোনোভাবে সংসার চালিয়ে নিতেন। একদিন বসন্ত খুশির খবর পেলেন যে মীনাক্ষী গর্ভবতী। এই খবর শোনার পর তিনি আনন্দে নাচতে লাগলেন আর পরবর্তী 9 মাস ধরে মীনাক্ষীর অনেক যত্ন নিলেন। তারপর 9 মাস পর মীনাক্ষীর কোল আলো করে জন্ম নিল এক অপূর্ব সুন্দর কন্যা সন্তান। বসন্তজি ও মীনাক্ষী তাদের মেয়েকে প্রচণ্ড ভালোবাসতেন এবং তার নাম রাখলেন রিনা। রিনা ধীরে ধীরে বড় হতে লাগলো। বসন্তজি তাকে স্কুলে ভর্তি করালেন। ছোটবেলা থেকে রিনা পড়াশোনায় খুবই মেধাবী ছিল। সে সবসময় পরীক্ষায় প্রথম হতো, কিন্তু ছোটবেলা থেকেই তার মধ্যে একটি অদ্ভুত ভয় ছিল। সে জলকে খুব ভয় পেত। সে প্রায় রাতে এমন স্বপ্ন দেখত যে সে সেখানে ডুবে যাচ্ছে আর ভয়ে চিৎকার করত যে আমাকে ঠেলো না, আমাকে বাঁচাও। যখনই সে কোনো নদী বা পুকুর দেখত তার শরীর হিমশীতল হয়ে যেত। সে ভয় পেয়ে কাঁপতে থাকত। বসন্তজি বহুবার বিভিন্ন ডাক্তারদের সঙ্গে পরামর্শ করেছিলেন, রিনাকে সুস্থ করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই বুঝতে পারছিলেন না যে সমস্যাটা ঠিক কী। সময়ের সঙ্গে সঙ্গে তার ভয় আরও বাড়তে লাগলো। যখনই সে কোনো জলাশয় বা নদীর ধারে যেত, হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে ফেলত। তার শরীর ভীষণ খারাপ হয়ে যেত। সে বলতো যে কেউ যেন তাকে জোর করে জলে ফেলে দিচ্ছে। সে আতঙ্কিত হয়ে আচরণ করত, ভয়ে চিৎকার করত আর যত দ্রুত সম্ভব সেখান থেকে পালানোর চেষ্টা করত। উভয় স্বামী স্ত্রী কিছুতেই বুঝতে পারছিলেন না যে রিনার মনে ঠিক কী এমন ভয় রয়েছে যা আজও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। বসন্তজি বহুবার রিনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু রিনা নিজেও বুঝতে পারছিল না যে তার আসল ভয়টা কোথায়। সে শুধু এইটুকুই বলতো যে যখনই আমি জলের সামনে যাচ্ছি তখনই আমার মধ্যে একটি অদ্ভুত অনুভূতি হয়, যেন মনে হয় যে তোমরা আমাকে জলে ঠেলে দেবে, তারপর আমাকে ফেলে রেখে চলে যাবে। আমার মাথার ভিতর কিছু কাজ করে না আর আমার শরীর খুব খারাপ হয়ে যায়। এইভাবে কয়েক বছর কেটে গেল। রিনা এখন 9 বছর বয়সী হয়ে গেছে, কিন্তু আজও তার মনে সে একই ভয় কাজ করছে। যখনই সে কোনো জলাশয় দেখে তার শরীর অসাড় হয়ে যায় এবং সে প্রায় অজ্ঞান হয়ে পড়ে। এরপর একদিন বসন্তজির গ্রামের সবথেকে বড় সাধুর কাছে যান এবং রিনার এই সমস্যার কথা জানান। তখন সেই সাধু বলেন এই শিশুর মনে সম্ভবত তার আগের কোনো গভীর স্মৃতি রয়েছে, যে স্মৃতি এখনও তাকে ভয় পাইয়ে দিচ্ছে। যেদিন সে তার পূর্বজন্মের সব কিছু মনে করতে পারবে সেদিনই সে নিজেই তোমাকে সব কিছু বলে দেবে। তখনই তোমরা জানতে পারবে যে এমন কি ঘটেছিল যার কারণে তার মধ্যে এই ভয় জন্মেছে। কিন্তু ততদিন পর্যন্ত একটি কাজ করো। 2025 সালে প্রয়াগরাজে শতাব্দীর সবথেকে বড় মহাকুম্ভ পৌঁছতে চলেছে। এই মহাকুম্ভ 144 পর ফিরে আসছে। যারা এই মহাকুম্ভে গিয়ে একবার অন্তত গঙ্গা স্নান করবে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে, তাদের সমস্ত পাপ ধুয়ে যাবে। তোমরা তোমাদের পরিবার নিয়ে সেখানে যাও।
আর একবার তোমার মেয়েকে গঙ্গায় স্নান করাও। তারপর দেখবে তার সমস্ত ভয় নিজের থেকেই মিলিয়ে যাবে এবং কোনো সমাধান তুমি খুঁজে পাবে। বসন্তজি সাধুর কথাগুলিকে মেনে নিলেন। তিনি ভাবলেন, আমি যদি আমার পরিবার নিয়ে মহাকুম্ভে যাই তাহলে আমি কুম্ভ মেলার পুণ্য অর্জন করতে পারবো, শাহী স্নানও হয়ে যাবে, আর সমস্ত সাধু সন্তদের আশীর্বাদ পেয়ে আমার মেয়ের ভয়ও দূর হয়ে যাবে। একথা ভেবে বসন্তজি দ্রুত তার স্ত্রী ও রিনার জন্য ট্রেনের টিকিট কেটে ফেললেন। কয়েকদিন পর তারা সবাই একসঙ্গে প্রয়াগরাজ মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিলেন। বসন্তজি প্রয়াগরাজে রিনাকে নিয়ে বিভিন্ন সাধু সন্তদের কাছে যান এবং তাদের আশীর্বাদ গ্রহণ করান। রিনা ধীরে ধীরে একটু ভালো অনুভব করতে থাকে। রাত কেটে যায়, তার পরের দিন আসে। শাহী স্নানের শুভ মুহূর্ত। লক্ষ লক্ষ ভক্ত আর হাজার হাজার সাধু সন্তদের সঙ্গে বসন্তজি তার পরিবারকে নিয়ে শাহী স্নানের উদ্দেশ্যে এগিয়ে যান। কিন্তু গঙ্গার তীরে পৌঁছানো মাত্রই রিনার মনে প্রবল আতঙ্ক দেখা যায়। সে প্রচণ্ডভাবে কাঁপতে থাকে। বসন্তজি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি একদম ভয় পেও না, আমি তোমার পাশে আছি। আমরা সবাই একসঙ্গে শাহী স্নান করব। তবে রিনা যখনই প্রথম পদক্ষেপ নেয় তার শরীরে আরও ভয় বাসা বাঁধে। তার শ্বাসকষ্ট হয়, মাথা ঘুরতে থাকে এবং হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে ফেলে। তার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। বসন্তজি দ্রুত গঙ্গা থেকে একটা লোটা জল নিয়ে আসেন এবং রিনার মুখে সেই জল ছিটিয়ে দেন। জল পড়ার সাথে সাথে রিনা তার জ্ঞান ফিরে পায়। তবে সে প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকে এবং আতঙ্কগ্রস্ত স্বরে চিৎকার করতে থাকে যে, আমাকে নদীতে ঠেলে দিও না, যদি আমি নদীতে যাই আমি আর বাঁচতে পারবো না, আমাকে ঠেলো না। তার এই চিৎকার আশেপাশের লোকজন হতবাক হয়ে যায়। ঠিক তখনই এক সিদ্ধ সাধু মহাত্মা, যিনি গোটা ঘটনাটি দূর থেকে দেখছিলেন, তিনি এগিয়ে আসেন। তিনি বসন্তজির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে এখানে কি হয়েছে। তখন বসন্তজি সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। সব শুনে সেই মহাত্মা বললেন যে অনেক সময় কিছু মানুষের পূর্বজন্মে এমন কিছু ঘটনা ঘটে যা তাদের পরবর্তী একাধিক জন্মের মধ্যেও গভীরভাবে থেকে যায়। তোমার মেয়ের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। তার মনে আগের জন্মের কোনো স্মৃতি হয়ে রয়ে গেছে যা আজও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। চিন্তা করো না, আমরা একে মুক্ত করার চেষ্টা করব। এরপর সেই সাধু রিনার দিকে তাকিয়ে বলেন, মা তুমি 2 মিনিট চোখ বন্ধ করে শান্ত হয়ে বসো। রিনা বাধ্য মেয়ের মতো চোখ বন্ধ করে বসল। এরপর সেই অঘরী বাবা গঙ্গা থেকে জল হাতে নিয়ে কিছু বিশেষ মন্ত্র উচ্চারণ করে থাকেন। তারপর সেই গঙ্গা জল রিনার গায়ে ছিটিয়ে দেন। জল পড়ার সাথে সাথে রিনার মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সে হঠাৎ করেই মাথা চেপে ধরে কাঁদতে কাঁদতে পাগলের মতো চারদিকে তাকাতে থাকে। বসন্তজি এত কিছু হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তিনি অঘরী বাবা শান্ত স্বরে বলেন যে ভয় পেও না, তোমার মেয়ের সঙ্গে পূর্বজন্মে কিছু এমন ঘটনা ঘটেছে যা এখনও তার অবচেতন মনে আটকে আছে। সে এখন সেই সব ঘটনা অনুভব করতে শুরু করেছে। এরপরে রিনা অজ্ঞান হয়ে যায় এবং সবাই হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কিছু মিনিট পর যখন রিনা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় তখনই সে আবার চিৎকার করতে থাকে যে আমাকে নদীতে ঠেলে দিও না, আমি তোমাদের হাত পা জোর করে অনুরোধ করছি, আমাকে দয়া করে বাঁচিয়ে নাও। বসন্তজি শান্তভাবে তার মেয়েকে ধরলেন এবং ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, তুমি কেন এত ভয় পাচ্ছ রিনা? তখন কাঁপতে কাঁপতে বলতে শুরু করে যে আমি 25 বছরের মেয়ে ছিলাম, আমাকে প্রতারণা করে জোরপূর্বক নদীতে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। নদীতে ডুবে আমার মৃত্যু হয়।
আমার নাম ছিল সুনিতা আর আমার হত্যাকারীর নাম ছিল রমেশ। সেই আমাকে ঠেলে দিয়ে আমার জীবন শেষ করেছিল। এই কথা শুনে আশেপাশে দাঁড়ানো সবাই স্তব্ধ হয়ে যায়। তখন অঘরী বাবা রিনার দিকে এগিয়ে আসেন এবং শান্ত স্বরে বলেন যে, বেটি, তুমি কোথায় থাকতে? পুরো সত্যি কথা বলো, তোমার সাথে ঠিক কী হয়েছিল? রিনা তখন নিজের আগের জন্মের স্মৃতিগুলিকে স্পষ্টভাবে বলতে শুরু করে যে, আমি উত্তরপ্রদেশের শিবগড় জেলায় থাকতাম। ছোটবেলাতেই আমার পরিবার আমাকে রমেশের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছিল, কিন্তু যখন আমি রমেশের সঙ্গে থাকতে শুরু করলাম তখন বুঝতে পারলাম যে খুবই খারাপ স্বভাবের একজন লোক। সে প্রচুর নেশা করত, সর্বদা জুয়া খেলতো। ধীরে ধীরে সে আমাকে সমস্ত সম্পদ জুয়ায় উড়িয়ে দেয়, এমনকি আমাদের বাড়িটিও বিক্রি করে দেয়। শেষ পর্যন্ত আমাদের একটি ভাড়া করা ঘরে থাকতে হতো। রমেশ প্রতিদিনই আমার সঙ্গে প্রচণ্ড ঝগড়া করত, মারধর করত, কিন্তু তবুও আমি তার সঙ্গ ছাড়িনি। যেভাবেই হোক আমি সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করছিলাম। একদিন রাতে রমেশ নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে এলো। সে আমার কাছে এসে দাবি করলো যে আমি যেন তার সমস্ত বিয়ের গয়না তাকে দিয়ে দিই, কারণ সে জুয়াতে প্রচুর টাকা হারিয়েছে। আমি গয়না দিতে অস্বীকার করলাম। এই নিয়ে আমাদের প্রচণ্ড ঝগড়া হলো। পরদিন সকালে রমেশ আমাকে গ্রামের নদীর ধারে বেড়াতে নিয়ে গেল। আমরা দুজন নদীর ধারে হাঁটছিলাম, কথা বলছিলাম। হঠাৎ করে সুযোগ বুঝে রমেশ আমাকে নদীতে ঠেলে ফেলে দিল। আমি সাঁতার জানতাম না, আর তারপর আমি নদীর স্রোতে ভেসে গেলাম। এই বলে রিনা আচমকা চোখ খুলে ফেলে। বসন্তজি ও অঘরী বাবা একে অপরের দিকে হতবাক হয়ে তাকিয়েছিলেন। এরপর অঘরী বাবা বসন্তজিকে বললেন, এই মেয়েটি তোমারই মেয়ে, কিন্তু তার আত্মায় আগের জন্মের স্মৃতি রয়ে গেছে। তার সঙ্গে যা ঘটেছিল সেই অবিচারের কারণে আজও সে শান্তি পায়নি। যতক্ষণ না তাকে ন্যায় বিচার দেওয়া হয় সে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে না। কিন্তু একবার সে সুবিচার পেলে তার মনের সমস্ত ভয় কেটে যাবে আর তার পূর্বজন্মের স্মৃতিগুলি বিলীন হয়ে যাবে। এরপর অঘরী বাবা কিছু শক্তিশালী মন্ত্র জপ করতে গঙ্গা জলের কয়েক ফোঁটা রিনার উপর ছিটিয়ে দেন এবং তারপর ধীরে ধীরে সেখানে থেকে চলে যান। এরপর বসন্তজি ভীষণভাবে চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না এই পরিস্থিতিতে ঠিক কী করা উচিত। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন যে রিনা যে ঠিকানা বলছে সেখানে যাওয়া দরকার। বসন্তজি তার পরিবার সহ রিনাকে নিয়ে উত্তরপ্রদেশের শিবগড় গ্রামে রওনা দিলেন। তবে সরাসরি গ্রামে না গিয়ে তার প্রথমে স্থানীয় থানায় যান। সেখানে গিয়ে জানতে চান যে আজ থেকে 9-10 বছর আগে কোনো মেয়ের নদীতে ডুবে যাওয়ার কি কোনো ঘটনা নথিভুক্ত করা হয়েছিল। শিবগড় থানার পুলিশ জানায় যে ঠিক 9 বছর আগে সুনিতা নামে একটি মেয়ে গ্রামের নদীতে ডুবে গিয়েছিল, তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। হয়তো সে দুর্ঘটনাবশত নদীতে পড়ে গিয়েছিল আর সাঁতার জানত না বলে সে বাঁচতে পারেনি। কিন্তু বসন্তজি যখন পুলিশের সামনে পুরো ঘটনার বিবরণ দেন তখন প্রথমে তো পুলিশ তাদের কথায় বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরে যখন বসন্তজি ঘটনাটিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং রমেশের নাম উল্লেখ করেন, সে কিভাবে জুয়ায় নিজের সমস্ত টাকা হারিয়েছিল এবং কিভাবে সে ঠান্ডা মাথায় এই খুনের পরিকল্পনা করেছিল, তখন পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। এরপর পুলিশ রিনাকে সেই বাড়িতে নিয়ে যায় যেখানে সে আগের জন্মে থাকত। বাড়ির সামনে পৌঁছানো মাত্রই রিনা এক অদ্ভুত আতঙ্ক অনুভব করে। তবে আশ্চর্যের বিষয় যে ওই বাড়ির প্রতিটি কোণ খুব ভালোভাবে চিনতে পারছিল। সে জানতো যে কোন পথে গেলে রান্নাঘর থাকবে আর কোন দরজা খুললেই শোয়ার ঘর পাওয়া যাবে। পুলিশ যখন দরজা খুলে ভিতরে ঢোকে তখন দেখে যে রমেশ নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে। তার পাশে থাকা এক দেওয়ালে সুনিতার ছবি টাঙানো ছিল আর তাতে তার মৃত্যুর তারিখও লেখা ছিল। ঠিক 9 বছর আগের দিন। রিনা তখনই সেই ছবি দেখে সে আতঙ্কে চিৎকার করে ওঠে যে এটা তো আমি, আর এই লোকটাই আমাকে নদীতে ঠেলে ফেলে দিয়েছিল।
পুলিশ সঙ্গে সঙ্গে রমেশকে গ্রেপ্তার করে, কিন্তু রমেশ তৎক্ষণাৎ বলতে থাকে যে এটি মিথ্যে, এই মেয়েটি মিথ্যে কথা বলছে, আমি কিছু করিনি। তবে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং জেরা শুরু করে। প্রথমে তো সে সত্য গোপন করার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে সব স্বীকার করে নেয়। রমেশ চোখ নামিয়ে বলে যে হ্যাঁ, এই মেয়েটি যা বলছে সব সত্য। আমি প্রচণ্ড ঋণের মধ্যে ডুবে গিয়েছিলাম। আমার ঘরবাড়ি জমি জমা সব বিক্রি হয়ে গিয়েছিল। আমি আমার স্ত্রীর কাছ থেকে তার গয়না চেয়েছিলাম, কারণ আমার ঋণ শোধ করতে হতো, কিন্তু সে গয়না দিতে রাজি হয়নি। তখন আমি একটা পরিকল্পনা করি, আমি তাকে নদীতে ঠেলে ফেলে দেব। সে একটানা বলতে থাকে। আমি পরিকল্পনা মতো পরদিন সকালে তাকে গ্রামের নদীর ধারে নিয়ে যাই। প্রথমে আমি স্বাভাবিকভাবেই হাঁটছিলাম, কথা বলছিলাম, কিন্তু হঠাৎই সুযোগ বুঝে আমি তাকে নদীতে ঠেলে দিই। সে সাঁতার জানতো না, আর স্রোতের টানে সে বাঁচার আগেই তলিয়ে যায়। আর তারপর রমেশ বাড়ি এসে তার স্ত্রীর সমস্ত গয়না চুরি করে নেয় এবং সেগুলো নিয়ে আবার জুয়া খেলতে বসে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গয়নাও সে হারিয়ে ফেলে। পুলিশ যখন রমেশের মুখ থেকে এই সমস্ত সত্যি স্বীকারোক্তি শুনল, তখন তারা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে। আদালতে সমস্ত প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে রমেশকে আজীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়। এই খবর শোনার পর রিনা ভীষণ খুশি হয়। সে জানতো অবশেষে সে ন্যায় বিচার পেয়েছে। সে আবার সেই গ্রামের নদীর ধারে ফিরে যায়, সেই একই নদী যেখানে আগের জন্মে তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু এবার সে ভয়ে পিছিয়ে যায় না। সে ধীরে ধীরে নদীর সামনে মাথা নত করে প্রণাম জানায়। তার চোখে জল, কিন্তু সেই জলে আর কোনো আতঙ্ক নেই, আছে মুক্তির অনুভূতি। এবার থেকে রিনার মনে থাকা জলের প্রতি ভয় ধীরে ধীরে দূর হতে থাকে। সে ধীরে ধীরে নদীতে স্নান করতেও শুরু করে। বসন্তজি যখন দেখলেন যে তার মেয়ের থেকে সম্পূর্ণভাবে জলের ভয়ে চলে গেছে, তখন তিনি আনন্দে আত্মহারা হলেন। তিনি তার মেয়েকে খুশি দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না। বসন্তজি ও তার পরিবার আজ সত্যিই খুশি। তাদের মেয়ে আর আগের মতো ভীত নয়, সে এখন সাহসী মুক্ত। এই গল্প শুধু পুনর্জন্মের রহস্য নয়, এটি প্রমাণ করে যে সত্য কখনো না কখনো প্রকাশ হবে। হয়তো দেরি হতে পারে, কিন্তু প্রকৃতি সবসময় ন্যায়ের পথ তৈরি করে দেয়। আপনাদের কি মনে হয়, সত্যিই কি পূর্বজন্মের স্মৃতি থেকে মুক্তি পাওয়া সম্ভব? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এই ধরনের তথ্য জানতে পারে। বন্ধুরা, আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।